সকলকে হোমিও দর্পণ গ্রুপে স্বাগত। আজ আমরা আমাদের মাঝে ডাক্তার নীলকমল বর্মন স্যারকে পেয়েছি অনেকদিন পর। স্যারের আলোচনা শুনবো। তার আগে আমাদের গ্রুপের আজকে 923তম ক্লাস। আজ শনিবার 28/6/2025। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউরোলজি। ইউরোলজি নিয়ে পাঠ চলবে আমাদের আলোচনা। আলোচনা করবেন আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার ডাক্তার নীলকমল বর্মন স্যার। এবং আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন স্যারের কাছে। আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত থাকবেন, তাদের কাছেও রাখতে পারবেন। আচ্ছা, আমি স্যারকে অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। অনেকদিন পর হোমিও দর্পণে এলাম। লাস্ট মনে হয় ক্লাসটা নিয়েছিলাম 22 সালে, 23, 24, 25, প্রায় 2.5 বছর হয়ে গেল। যাই হোক, যেখান থেকে ছেড়েছিলাম না, মানে যেখান থেকে আমি নির্বাসিত হইনি, নির্বাসন নিয়েছিলাম, ঠিক যদি সেখান থেকেই ক্লাস চালু করি, তাহলে কি বলবো যে বিগত 2 বছরে আমার চিন্তা ভাবনার কোনো কিছু পরিবর্তন ঘটেনি? নিশ্চয়ই পরিবর্তন ঘটেছে। যাবৎ জীবে তাবৎ পিবেদ বলে একটা কথা আছে। আর যতদিন বেঁচে থাকবো ততদিন শিক্ষণীয় জায়গা আছে, সেটা স্বীকার করব। সেই চিন্তা ভাবনার সাথে হয়তো অন্য লোকের চিন্তা ভাবনার অসামঞ্জস্যতা থাকতে পারে, সহমত আমরা নাও হতে পারি, কিন্তু একথাটা ঠিক যে আমাদেরকে শিখতে হবে। এই প্রসঙ্গে খুব একটা ভনিতা না করে একটা কথা বলতে চাই, যে আমাদের কিন্তু জানাটাকে আরো প্রাগ ঐতিহাসিক যুগে না রেখে আধুনিক সমাজের বিজ্ঞানের যে চিন্তাভাবনা, সেই জায়গায় কিন্তু নিয়ে আসতে হবে, যেটাকে আমি চিরদিন সমর্থন করে এসেছি এবং সমর্থন করব। কোনোদিন এই জায়গা থেকে আমি বিচ্যুত হব না, কারণ ডক্টর হ্যানিম্যান নলেজ অফ ডিজিজ সম্বন্ধে যা যা বলেছেন, তার সময় তারটা যদি যেটা ঠিক হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আজকে 225 বছর পর সে নলেজ অফ ডিজিজ কথাটা তো আর বদলে গেল না। অতএব আমাদেরকে কিন্তু আরো সুন্দরভাবে, সুচারুভাবে, বিজ্ঞান ভিত্তিকভাবে জানতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমি আর একটা কথা বলতে চাই, যে সেই জানাটার উপরে নির্ভর করে আপনারা নিশ্চয়ই জানবেন, আরো জানবেন, আরো জানবেন, জানার কোনো শেষ নেই। কিন্তু সেই জানা দিয়ে যদি আপনি হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন করতে যান, তাহলে কিন্তু আংশিক সফল হবেন, সম্পূর্ণভাবে সফল হবেন না। এটা কিন্তু আমি সব সময় মানি। আর একটা কথা খুব ভালো করে মানি, যেটা এখন শিখছি, বলছি, সেটা কি না, আধুনিক বিজ্ঞানের চিন্তা ভাবনার সাথে হ্যানিম্যানের চিন্তা ভাবনাকে কখনো এক পেরাতে বসাতে যাবেন না, তাহলে কিন্তু আপনি আটকে যাবেন। কথাটা কি, আবার বলছি, কথাটা হচ্ছে এই, আধুনিক যে সকল চিন্তা ভাবনা রোগ নিয়ে আজকে যেটা গবেষণা হচ্ছে, তার সাথে হ্যানিম্যানীয় চিন্তা ভাবনাকে যদি একসাথে এক পেরাতে রাখেন, তাহলে কিন্তু আপনি মেডিসিন সিলেকশন কখনই করতে পারবেন না। পারবেন না মানে সঠিক নির্বাচন হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকখানি কম। তাহলে কি আমরা জানবো না? আমরা নিশ্চয়ই জানবো। সেই অ্যাকিউট জায়গাটাকে জানতে গেলে, রোগটাকে বুঝতে গেলে, রোগের প্রগনোসিসের কথা, যেটা আমি বারবার বলি, আমাদের ডায়াগনোসিস যতটা দরকার, আমাদের প্রগনোসিস ঠিক ততটাই দরকার। কারণ রুগীটা কোন দিকে যাচ্ছে, আমি কতটা তাকে সুরাহা দিতে পারবো, এবং সেই সঙ্গে সঙ্গে কতটা আমি প্যালিয়েশন করব, কতটাকে কমিয়ে রাখবো, কতটা আমি সারিয়ে তোলার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারবো, গোটাটাই কিন্তু আমাকে বুঝতে পারবো এই প্রগনোসিস অ্যাজ ওয়েল এল। কোন কথাটা না, ডক্টর কেন্টের 12 অবজারভেশন, যেটা মারাত্মক একটা জায়গা। যে চিকিৎসক, যে হোমিওপ্যাথ চিকিৎসক এই 12 অবজারভেশনকে মান্যতা দিতে পেরেছেন, তিনি কিন্তু তার ভুলগুলো শুধরে নিয়ে আবার নতুন ভাবে কিন্তু এগিয়ে যাবার একটা জায়গা পৌঁছতে পারবেন। এই হলো 2 বছর আগেও যা বলেছি, শুধু একটি কথা নতুন ভাবে বললাম, যে মডার্ন মেডিসিনের সাথে হ্যানিম্যানীয় চিন্তা ভাবনাকে কখনো এক পেরাতে বসাবেন না। দুটো সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস, কিন্তু আমাদের দুটোই জানতে হবে। এইটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথদের আভিজাত্য। তো আজকে সাবজেক্ট ছিল ইউরোলজি। প্র্যাকটিস অফ মেডিসিন যা শুরু করছিলাম, বোধহয় শুধু ইউরোলজি আর যদি ইমিউনোলজি, এই দুটো বলে দিই, আমার মনে হয় আর আমার বোধহয় কিছু আপাতত ভাবে সিস্টেম ওয়াইজ বোধহয় কিছু আর বলার বাকি থাকবে না। সিস্টেম ওয়াইজ হয়তো
পুঙ্খানুপুঙ্খ জায়গায় যেতে গেলে অনেক কিছু আসতে পারে, কিন্তু সিস্টেমেটিক ভাবে যে জিনিসটা আমরা পেয়ে থাকি সেটা কিন্তু আমরা আর হয়তো দু একটা ক্লাস শেষ করলে হয়তো শেষ করে দিতে পারবো। যাই হোক, ইউরোলজি ব্যাপারটা আমাদের অজানা কিন্তু কারোই নয়। ইউরিন সংক্রান্ত এখানে দুটো পার্থক্য একটা জায়গায় এসে যায়, কতকগুলো একদম নিশ্চিতভাবে মেল ক্যারেক্টারের সাথে মেলে, আর কয়েকটা জিনিস মেলে সম্পূর্ণভাবে ফিমেল ক্যারেক্টারের সাথে। ফিমেল ক্যারেক্টার বলবো না, হ্যাঁ ক্যারেক্টার বলতে পারেন, বা ফিমেল বডির উপরে আপনি যেভাবে ব্যাখ্যা করুন, আলটিমেট জিনিসটা হচ্ছে পার্টিকুলার গোটাটা ইউরোলজির একই জিনিস, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে কিছু কিছু চিন্তা ভাবনা মেলেদের জন্য আলাদা হবে, ফিমেলদের জন্য আলাদা হবে। যদি সব থেকে প্রথমে আমরা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে কে ইউবির ব্যাপারটা জানতে হবে। কিডনি, ইউরেথ্রা এবং ব্লাডার, এইটুকু নিয়েই কিন্তু রয়ে গেছে ইউরোলজি সমস্ত জায়গাটা। তার সাথে হয়তো অন্যান্য ইনফেকশাস ডিজিজ বা কনস্টিটিউশন ক্যারেক্টার, বা আরো হয়তো কিছু এসে যাচ্ছে যেটা হয়তো অ্যাকওয়ার্ড করছে অ্যাক্সিডেন্টের জন্য, বা এরকম বিভিন্ন ঘটনাগুলো কিন্তু আসতে পারে। কিন্তু ইউরোলজি যেটা সব থেকে মুখ্য জায়গা, যেটা আমরা পাই বা পেয়ে থাকি, বা যেটা আমাদের চর্চার বিষয়, সেটা হচ্ছে ইউটিআই, অর্থাৎ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন আমরা বলে থাকি। সেই ইনফেকশনটা বিভিন্ন বয়সও হতে পারে, তবে জেনারেলি বাচ্চাদের ক্ষেত্রে খুব কম হয়, রেয়ার হয় না আমি কথা বলবো না, হয়। আর মধ্য বয়স বা বৃদ্ধ বয়সে কিন্তু এই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের ব্যাপারটা আমরা সব থেকে বেশি দেখি। টোটাল আহ, আলোচনা করছে ফল বৃদ্ধি থেকে তুমি- বাংলাদেশে ডাক্তার, আমাদের ইন্ডিয়া বাংলাদেশ মানে অনেক দূরকার আছে। স্যার কন্টিনিউ করুন। হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা বলছিলাম, তো আবাল বৃদ্ধ বনিতা বলতে গেলে আবালটাকে বাদ দিয়ে দিন, শুধু বৃদ্ধ এবং বনিতাদের ক্ষেত্রে মানে বয়স্কদের ক্ষেত্রে আমরা কিন্তু এটা সব থেকে বেশি পেয়ে থাকি। তার ভিতরে আমরা দুটো জিনিস সব থেকে বেশি পাই, যেটা খুব কমন। আমি যেটা বলবো সেটা কিন্তু একদম সেই বই ধরে পড়ানো নয়, আমি যেটা জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি চেম্বারে বসে যে সকল সমস্যাগুলো আমরা পাই, যে সকল সমস্যাগুলো আমাদের সমাধান করতে হয়, কিছুটা মেডিসিনাল ওয়াইজ, কিছুটা সার্জিক্যাল। যেটা সার্জিক্যাল সেটাকে পাঠিয়ে দিতে হয় সার্জারিতে, যেটা আমরা পারি হোমিওপ্যাথি মতে পারি, সেটার জন্য কিন্তু আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং সে সাফল্যটা যে একটা ভালো মতো ভালো মতো মানে একটা আমরা চূড়ান্ত সাফল্য দেখাতে পারি এই সকল জায়গায়, হয়তো দু একটা জায়গা আমরা পাই না, তাতে তো রুগী চলে যায়, কিন্তু দেখা যাচ্ছে তারা পরবর্তী ক্ষেত্রে আবার নির্ভর করছে আমাদের এই হোমিওপ্যাথির উপরে, যখন কিনা আমরা ঠিকভাবে একটা মেডিসিন তার জন্য নির্বাচন করি। এলোপ্যাথি শুধু কমিয়ে দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা আলাদা, আরেকটা হচ্ছে তাকে সারিয়ে তোলার জন্য। এই সারিয়ে তোলার জায়গাটা কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, কতটা সারাতে পারবো, কতটা পারবো না, আর কতটাকে আমি দীর্ঘমেয়াদী একটা থেকে আমি উপশম দিতে পারবো, সেটা নির্ভর করবে রুগীর বয়স, কোন রোগ হয়েছে, আমি কি ধরনের মেডিসিন প্রেসক্রিপশন করছি, অর্থাৎ অ্যাকিউট মেডিসিন প্রেসক্রিপশন করছি কি একটা ক্রনিক মেডিসিন প্রেসক্রিপশন করছি, তার সাথে কনস্টিটিউশনাল মেডিসিনটা আমি ঠিক মতো ঠিক জায়গায় দিতে পেরেছি কিনা, আর তার সাথে সে মায়োজমেটিক ব্লক যেটা থেকে যায় সেটাকে আমি কভার করতে পেরেছি কিনা। এই তিন চারটে জিনিস যদি আমাদের মাথায় রাখতে পারি, আমার মনে হয় যে আমরা অনায়াসেই এই ইউরোমেট্রির যে জায়গাগুলো মানে ইউরোলজির যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো। তো প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা ক্ষেত্রে হয় কি, রুগীরা যে সকল সমস্যা নিয়ে আসে অ্যাকিউট অবস্থায় যদি আসে, সেখানে কিন্তু কোনো প্রকার ফিভার, জ্বরের কথা কিন্তু বলে না, সেখানে একটা ইরিটেশন হয়, ফ্রিকোয়েন্ট মিকচুরেশন হয়, কখনো কখনো দেখা যায় যে একটু আদ্রু কি বলে প্রচন্ড পরিমাণে ব্লিড, মানে প্রচন্ড নয় একটু আদ্রু ইচিং, এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে শেষের দিকে একটা হেমাচুরিয়ার মতো, কখনো কখনো তারা একটা উজিং, অর্থাৎ উজিং উইথ কি বলবো যে ইউরিন, পেচ্ছাপের সাথে কিছুটা রক্ত যেন লেগে আছে, রক্তের যেন একটা ছিটে ফোটা ভাব, বা কখনো কখনো মনে হচ্ছে একটু লাল রঙের হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা সে নিয়ে আসবে। তার সাথে পেন থাকবে, বার্নিং থাকবে, কিন্তু তথাকথিতভাবে কোনোভাবে কিন্তু ওই ফিভারের জায়গাটা কিন্তু থাকে না। কিন্তু যদি ওটা ক্রনিক অবস্থায় পৌঁছে যায়, তাহলে কিন্তু সেখানে আমরা অনেক সময়
ইউরিনের সাথে সাথে যে সকল ট্রাভেলস গুলো নিয়ে আসে তার সাথে আমরা কিন্তু ফিভারের জায়গাটা কিন্তু একটা পাই, পেশেন্টের একটা মেন্টাল ডিপ্রেশন পাই, এবং সে কষ্টটা কিন্তু একটা দীর্ঘ মেয়াদি হয়। তখন আমাদের যে জিনিসটা করা উচিত, আপনি তো বলবেন স্যার এতক্ষণ তো বলছিলেন প্যাথোলজি দরকার নেই, না প্যাথোলজি দরকার নেই এখনো পর্যন্ত আমি বলিনি, কিন্তু আমরা যেটা করি বা যেটা সমর্থনযোগ্য বলে আমি মনে করি সেটা হচ্ছে তার অন্তত ইউরিনের আরইএমই অর্থাৎ মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এবং রুটিন এক্সামিনেশন, এই দুটো, তার সাথে সিএস অর্থাৎ কালচার সেন্সিটিভিটি টেস্টের একটা কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি, খুব দরকার পড়ে। কারণ এইখান থেকে আমরা একটা বুঝতে পারি রোগীর পরিস্থিতিটা কি, কতখানি ইনফেকশন, কি ধরনের ইনফেকশন। জেনারেলি ভাইরাল এখানে হয় না, যেটা হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। কোন ধরনের ব্যাকটেরিয়া এটা কিন্তু ডিটেক্ট করা যদি যায়, এলোপ্যাথি মতে যেরকম নির্দিষ্ট তাদের কিছু ওষুধ আছে, আমাদের নির্দিষ্ট ওষুধের কথা আমি বলবো না, কিন্তু সমতুল বেশ কিছু মেডিসিন কিন্তু আমাদের চিন্তা ভাবনার মধ্যে এসে যায় যে এই ধরনের ব্যাকটেরিয়ার বা এই ধরনের গ্রোথগুলোকে উপশম করার জন্য আমি এই ধরনের ওষুধগুলোকে দিতে পারি। এটা কিন্তু মন গড়া কথা নয় কিন্তু, বা মডার্ন মেডিসিন এই ব্যাকটেরিয়ার জন্য এটা বলছি, আমি সেটা কিন্তু বলছি না। মজাটা হচ্ছে এইখানটাতেই যে নির্দিষ্ট কতগুলো ব্যাকটেরিয়া যে ধরনের সিমটমস গুলো তৈরি করে সেইটা যদি আপনার নলেজে থাকে, মজার ব্যাপারটা দেখুন, প্যাথোলজি বোঝার জায়গাটা বা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এটাই, যদি আপনি দেখেন যে নির্দিষ্ট কতগুলো ব্যাকটেরিয়া আছে আপনি বুঝে যাবেন তার ক্যারেক্টারটা কি। উল্টে বলা যেতে পারে যে পেশেন্টের ক্যারেক্টারগুলো যদি পুঙ্খানুপুঙ্খ রূপে বোঝা যায়, সে যদি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকে বা অন্য কোনো প্রকার আমাদের হোমিওপ্যাথিক ম্যাল ট্রিটমেন্ট না করে থাকে। কেন বললাম? কারণ ম্যাক্সিমাম সময় যে সকল আমরা সিমটমস পাচ্ছি না আজকাল, সমস্ত হচ্ছে ডিজিজ ওরিয়েন্টেড নয়, ওই বিভিন্ন ওষুধ খাবার পর এমন একটা জটিলতা তৈরি হয়েছে যে তার ফলে যে প্রকৃত সুন্দর এবং সুস্পষ্ট লক্ষণ কিন্তু আমরা কখনোই আর রোগীর মধ্যে পেতে পারি না বা পাই না, একথা কিন্তু আমাদের হাজারবার মনে রাখতে হবে। কারণ আপনি যখন একটা রোগী পাচ্ছেন, সে কিন্তু আপনার প্রথম রোগী নয়, বা সেই সমস্যা নিয়ে কখনো আপনার কাছে আসেনি। সে একাধিক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছে, নিজে হাতুড়িগিরি করিয়েছে, অন্যান্য ডাক্তারবাবুকে দেখিয়েছে, নিজের প্রয়োজন মতো ওষুধের দোকান থেকে এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি উভয় জায়গা থেকে সে ওষুধ কিনে খেয়েছে, তারপর আপনার কাছে এসেছে। অতএব আপনি কখনই আশা করতে পারবেন না যে মেট্রিওমেডিকায় যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলোর উপযুক্ত একটি মেডিসিন আপনি তাকে নির্বাচন করতে পারবেন। অন্তত আমার তা কিন্তু কখনো মনে হয় না। আমি টেস্ট করাতে দিই, টেস্ট করাতে দিলে দুটো সুবিধা হয়, যে সেরে যাবার পর, কম হবার পর দেখুন, রোগ মানে লক্ষণ কমলো, রোগটা থেকে গেল, সেটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে সত্যি রোগটা কমলো, এখনো পর্যন্ত যে সমস্যাটা আছে সেটা অন্য কোনো একটা রিলেটেড বা তার অন্য কোনো একটা সেকেন্ডারি একটা সিমটমস অ্যারাইজ করেছে, এই জিনিসটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন, অ্যাজ ওয়েল এজ সেই পেশেন্টটাকেও অন্তত আপনি বুঝিয়ে বলতে পারবেন, দেখুন আগে আপনার পরিস্থিতিগুলো এই ছিল, এই মুহূর্তে আপনার এই পরিস্থিতি আছে, আপনি এইভাবে আর কিছুদিন ওষুধ খান, আপনি এই ম্যানেজমেন্ট করুন, জলটাকে বেশি করে খান, বা কোন জিনিসগুলো আপনি খাবেন না, প্রোটিনের পরিমাণ বেশি হলো কি, তার অ্যালকাইন ফসফেটের পরিমাণে বেশি হলো কি, পিএইচ এর কোনো গন্ডগোল দেখা দিল, তার সাথে তো অকাল ব্লাড থেকে গেল কিনা, এই সমস্ত সার্বিক জিনিসটা আপনি যখন নিজে বুঝতে পারবেন তখন কিন্তু রোগীর মধ্যেও বুঝে যদি দিতে পারেন, তাহলে একটা জিনিস বোঝা যাবে যে পেশেন্ট তো আপনাকে ভরসা করে এটুকু আপনার কাছে থাকবে যে হ্যাঁ, সমস্যাগুলো ডাক্তারবাবু বুঝেছেন এবং খাতা কলমে উনি প্রমাণ করে দিচ্ছেন যে আগের চেয়ে আমি ভালো আছি। এইটুকুর জন্য কিন্তু আমাদের ওই প্যাথোলজিক্যাল জায়গাগুলো দেখতে হয়। দেখুন, ব্যাকটেরিয়ার কথা আপনি যাই বলুন, আমি পরিষ্কার বলছি, বলা উচিত কিনা যায় না, অমরনাথ চক্রবর্তী স্যার আছেন, তাকে সম্মান জানিয়ে আমি বলছি। মনে করুন আপনি ইউরিন কালচার করতে দিলেন এবং সেখানে পাস সেল মোটামুটি ভাবে 10-12 থেকে শুরু করে 20-25 পর্যন্ত পেলেন। আপনি নিশ্চিত থেকে যান, আমি বলছি প্রচুর অভিজ্ঞতা নিয়ে আমি বলছি, সেখানে কিন্তু একটি ডোজ যদি আপনি মেডোরিনাম দেন, মেডোরিনাম কিন্তু ওই গায়ের জোরে দেওয়ার কথা বলছি না, কারণ মেডোরিনাম এবং থুজা ইউরিনারি অর্গানে এবং যত ধরনের ভিডিআরএল গোছের যতগুলো রোগ আছে
আমরা তো গনোরিয়া 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 বলে প্রচুর চেঁচিয়েছি আজকে 250 বছর ধরে, কিন্তু কখনো পার্সেল 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 বলে কি কখনো চেঁচিয়েছি? এবার দেখবেন ওই জায়গাটা ভিডিআরএল করে যে জিনিসটা আজকে পজিটিভ হচ্ছিল অথবা হচ্ছিল না, কখনো সাসপেক্টেড অবস্থায় ছিল, যদি কখনো দেখতে পান যে এইরকম জায়গায় আপনার পার্সেলের পরিমাণ সাধারণের চেয়ে বেশ কিছুটা 1 থেকে 1.5 গুণ বেশি, আপনি সিমটোমেটিক হোক, সিস্টেমেটিক হোক অথবা অ্যান্টিমাজমেটিক হোক, যদি ভুলবশতই হোক ঠিক বশত হোক, আমি কেন ভুলবশত বলি, দাদা কিছু মনে করবেন না, জীবনে প্রচুর ভুল প্রেসক্রিপশন হয়েছে, আমি অন্তত করেছি। কেন ভুল প্রেসক্রিপশন? কারণ ওষুধ দিয়েছি, কাজ হয়নি। তাহলে ওষুধ দিয়ে যদি কাজ না হয় তাহলে নিশ্চয়ই সেটাকে ভুল প্রেসক্রিপশন বলবেন। এখানে তো আমরা সেই নীতিটাকে নিয়ে টানবো না যে হোয়েন ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল্ড, হতেও পারে। এই রকম জায়গায় আপনি যদি মেড্রোইনামের আশ্রয় নেন, 1 থেকে 2 ডোজ দেখবেন পেশেন্ট কি পরিমাণে সাফল্যের দিকে একটু পরে, অর্থাৎ 1 থেকে 2 দিন কেন 3-4 দিন পরে যখন আপনাকে নেক্সট টাইমে যখন সে রিপোর্ট করতে আসবে, শুধু পার্সেলটা নয়, তার অন্যান্য সমস্ত কষ্টগুলো যেটা ধারাবাহিকভাবে এতদিন ধরে হয়ে আসছিল, প্রথমে আমি দুটো কথা বলেছিলাম, অ্যাকিউট এবং ক্রনিক, এই ক্রনিকের জায়গাটা কিন্তু সে আস্তে আস্তে রিকভার হতে হতে একটা সুন্দর জায়গায় পৌঁছে যায়। তাহলে মেডিসিন সিলেকশনের লক্ষণটা যদি বড় কথা হয়, আমরা কি কখনো একটা জায়গা ভাববো না যে এই ধরনের প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস এর উপরে দাঁড়িয়ে কখনো একটা প্রেসক্রিপশন করা যায়? সেই তো অনেকদিন আগে ক্লাসে আমরা একটা সময় বলেছিলাম, ডক্টর কেন্টের একটা আলোচনা নিয়ে, সেটা ছিল সম্ভবত অরাম মেটালিকামে ডক্টর কেন্ট কি পরিমাণে প্যাথোলজির উপর নির্ভর করতে বলেছেন। মানে সব বলছেন না, মতামত দিয়েছেন, আমরা সেটাকে লুফে নিয়ে আনন্দ করে বলছি হ্যাঁ ডক্টর কেন্টও তো বলেছেন। অতএব এই যুক্তিতে আমি বলতে চাইছি যে প্যাথোলজির বিশেষ করে এই ধরনের ইউরোলজিক্যাল ট্রাবলস নিয়ে যখন আসে, তখন একটাবার অন্তত তার ওই কালচার এবং তার সেন্সিটিভিটি টেস্ট এবং আরইএমইটা করা খুব দরকার। তার সাথে যদি মনে করুন সিস্টাইটিসের একটা কোনো ব্যাপার থেকে যায়, সেটা অ্যাকিউট সিস্টাইটিস হতে পারে, ক্রনিক হতে পারে, আবাল বৃদ্ধ বনিতার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সিস্টাইটিস ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তার সাথে বিকোলাই ইনফেকশন এবং ইকোলাই ইনফেকশন বলে যে জিনিসটা আছে, সেটা কিন্তু আমরা খুব লক্ষ্য করি, খুব লক্ষ্য করি। বিভিন্ন দেখুন, যে বইগুলো আমরা পড়ছি লাস্ট পর্যন্ত, মানে 1921 সাল অর্থাৎ বরিক পর্যন্ত আমরা যদি টানি, তার পরের বইগুলোকে আমরা প্রাধান্য দিই বা না দিই দেখার দরকার নেই, সেখানে কিন্তু এত পরিমাণে বিকোলাই বা ইকোলাই ইনফেকশনের কথা বলেনি। কিন্তু যে সকল মেডিসিনের কথাগুলো বলা হয়েছে তৎকালীন সময়ে, যে সকল মেডিসিনগুলো প্রুভ করা হয়েছিল, তারাও কিন্তু কম স্তম্ভ নয়, কিন্তু এক একটা হয়তো প্যাথোলজির জায়গাগুলো তারা বলতে পারেনি, কিন্তু যে সমস্যাগুলো নিয়ে রুগী এসেছে সেগুলো যেহেতু বলতে পেরেছে এবং সেটা ওয়েল প্রুভ মেডিসিনের মধ্যে পড়ে, তো আমাদের উচিত সেই জায়গাগুলোকে একদম নখদর্পণে এনে সেই রুগীর বিবেচনা করে তার পাস হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি এবং পেশেন্টের বিহেভিয়ার, তার সাথে তার হাইজিন এবং ওই পেশেন্ট সমাজের কোন মানুষের সাথে মেশে, কোথায় কোথায় যায়, তার হাইজিন কিরকম, এই প্রত্যেকটা জায়গাকে যদি আমরা আমাদের মগজের মধ্যে আনতে পারি, আমাদের রেপার্টরির মধ্যে আনতে পারি, রেপার্টরি মানে আমি ডক্টর কেন্টের রেপার্টরি বলছি না, আমি আমার রেপার্টরির কথা বলছি, অর্থাৎ যে লক্ষণগুলোকে সুন্দরভাবে সাজিয়ে একটা নিখুঁত মেডিসিনে পৌঁছানোর যে জায়গাটা, সেই প্রসেস, সেইটা তো রেপার্টরি। অতএব এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ধরনের সাফল্যটা কিন্তু সব থেকে বেশি আসে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পুরুষদেরকে যতটা পেয়েছি, মহিলাদেরকে ততটা পেয়েছি। মজার ব্যাপার হচ্ছে এখানে একটা, না বলে আমি থাকতে পারছি না, আমি যেটা করি, যদি কোনো মহিলাও যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে, আমি তার হাজবেন্ডকে কিন্তু ওষুধ দিই, কারণ তার একটা কনজুগাল লাইফ, তার একটা কাটায়, তারা কিন্তু একসাথে সহবাস করে। আবার যদি কোনো মেল পেশেন্ট আমি যদি পাই, কায়দা করে বা বুঝিয়ে, কায়দা করে আমি কেন বলবো, এটা আমাদের নীতির মধ্যে পড়ে, জিনিসটাকে বুঝিয়ে আমি কিন্তু তার ফিমেলকে কিন্তু একটা ওই প্যারালেল ওষুধ, আইদার সেম মেডিসিন হতে পারে অথবা উভয়েরই যার যেখানে দরকার সেই কনস্টিটিউশনাল মেডিসিনে কিন্তু আমি একটা দিয়ে থাকি। কারণ আমি জানি ওই দুটো বডিতে যদি একভাবে আমি ট্রিটমেন্ট না করি, তাহলে এই ধরনের ইনফেকশনটাকে কিন্তু আমি কখনোই কোনোভাবে সারিয়ে তুলতে পারবো না। কারণ হাইজিনটা কিন্তু খুব দরকার, এবং যে পাত্রে খাওয়া দাওয়া, যে পাত্রে সহবাস, যে পাত্রে একসাথে থাকা, কনজুগাল লাইফ লিড করা, দুটোই যদি
কি বলবো, দুটোরই যদি একসাথে ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু আমাদের সাফল্যটা কখনই আসবে না। সেই জন্য ইউরিনারি ট্র্যাক্টের যখন কোনো প্রকার হয়, বিশেষ করে ইউটিআই হয়, আমি চেষ্টা করি আমি দুজনকে কিন্তু মেডিসিন দেবার। আপনারা সমর্থন করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার যেন মনে হয়েছে তাই আমি দিয়ে থাকি। তাহলে যে সকল মেডিসিনগুলো, যেহেতু দেখুন এখানে কিন্তু অনেকগুলো রোগের কথা আসবে, যেহেতু আজকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের উপর আমি একটু বেশি জোর দিচ্ছি, তো যে সকল মেডিসিনগুলো আসে দেখুন ওই একোনাইট থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত সবই আসতে পারে। তারপরে কিন্তু একটা কথা থেকে যায় যে কোন মেডিসিনগুলো হওয়ার সম্ভাবনা বেশি, বা আমি কেস টেকিং করলে বা রেপার্টরি করলে বা কেস রেকর্ড করলে কোন ধরনের মেডিসিনগুলো আসার সম্ভাবনা বেশি, সেটা সম্বন্ধে কিন্তু আমাকে একটু ওয়াকিবহাল হতে হবে। একোনাইট থেকে জিঙ্ক পর্যন্ত বললাম, তাহলে কি সব সেই ৩,৫০০ মেডিসিন? না, একোনাইট রোগের প্রথম অবস্থাতে হলেও দেখবেন তার ভিতরে একটা ভয়ানক আতঙ্ক, ভয়ানক অস্থিরতা, এই দুটো জিনিস কিন্তু থাকবেই থাকবে। তাছাড়া আমরা তো এপিসের মতো একদম অনবদ্য মেডিসিনকে আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। এপিস আমাদের আসেই আসে, বেলেডোনা আসে, ক্যান্থারিস। এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ভিতরে এপিস, ক্যান্থারিস এবং কি একটা বেশ বললাম, এপিস, ক্যান্থারিস, একোনাইট, এই কয়েকটা মেডিসিনকে কিন্তু আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। ক্যান্থারিসের প্যারালাল একটা ওই বরিকেই আছে দেখবেন, মানে বরিকের এই রিলেশনশিপে, সেটা হচ্ছে ভেসিকেরিয়া। ভেসিক এপিস, মানে এপিস দিয়েছি, আংশিক কাজ হয়েছে, কারণ এপিসের পুরো সিমটম মেলেনি, বাধ্য হয়ে ফিরে গেছি ক্যান্সারের ক্ষেত্রে। কারণ কি, একটাই, হয়তো হওয়া উচিত নয়, হয়তো স্যার বলবেন যে না এখানেই তো ডক্টর বর্মন বিশাল ভুল করে ফেললেন, কেস টেকিংটা যদি ঠিক হতো তাহলে ক্যান্সারিস না আসে এপিসি আসতো, আমি মেনে নিলাম। কিন্তু বাস্তবে কিন্তু অনেক সময় সেই জায়গাটা আমরা দেখাতে পারি না, সেটা আমাদের অজ্ঞতার জন্য। তখন কিন্তু আমি ভেসিকিরার মতো মেডিসিনের উপরে নির্ভর করেছি, কারণ আমার যেন মনে হচ্ছে ওই পেশেন্টটা আমার আগে যাকে দেখিয়েছেন সেইখানে যখন প্রেসক্রিপশন পাচ্ছি, তখন কিন্তু সালফার, মেডোরিনাম বা সিফিলিনামের মতো মেডিসিন কিন্তু পড়ে গেছে। তখন আমাকে কিন্তু ওই সাময়িক উপশম নয়, একটা মোটামুটি উপশম দেওয়ার জন্য কিন্তু একটা ভাবতে হয়। সেরকম জায়গায় কিন্তু ভেসিকিরিয়াটা এত ভালো মেডিসিন, সেই জন্য আমি আজকে হয়তো ওয়েল প্রুভড মেডিসিন নয়, কিন্তু একটা সময় চেম্বারটাকেও বাঁচাতে হয়, রুগীকেও একটা উপশম দিতে হয়, সেই কথা ভেবেই কিন্তু আমি এই ভেসিকিরিয়ার কথা বললাম। কিন্তু খেয়াল রাখবেন, লাইকোপোডিয়াম এবং সার্সাপেরিলা যদি একটা বার নির্বাচন করতে পারে, মানে পেশেন্ট যদি সত্যি লাইকোপোডিয়ামের হয়, লাইকোপোডিয়ামের সাথে এপিসের গন্ডগোল হবার কোনো জায়গা নেই। অ্যাকচুয়ালি দেখুন, কোনো মেডিসিনের সাথে কিন্তু কোনো মেডিসিনের গন্ডগোল হবার জায়গা নেই যদি পুরো মেডিসিনটাকে আপনি কনস্টিটিউশনালি বিচার করেন। আমরা তখনই হেরে যাই শুধু যদি ওই জ্বালার কথাটা ভাবি। শুধু জ্বালা, ওরে বাবা প্রচন্ড জ্বালা, লঙ্কা পাটার মতো জ্বালা, তাহলে ক্যাপসিকাম দাও। ও বাবা জ্বালা লাস্টের দিকে হচ্ছে, তাহলে এপিস দিয়ে দাও। ও জ্বালাটা গোটাটাই জুড়ে হচ্ছে, তাহলে ক্যান্থারিস দিয়ে দাও। না না না, এত কিছু নয়, একটু হেমাচুরি আছে, একটু আর্নিকার একটু ব্যবস্থা করো। এই ধরনের আংশিক সিলেকশন করলে কিন্তু আপনিও ডুববেন, হোমিওপ্যাথি ডুববে, তার সাথে হতে কি আমাদের একটা বদনাম পাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা, ওই যে একটু আগে বললাম, ওষুধ খেয়ে খেয়ে যখন আপনার কাছে আসছে, প্রকৃত চরিত্র কিন্তু আর দিচ্ছে না, যার জন্য কিন্তু আমরা হেরে যাচ্ছি। এইখানে যদি আমরা একটুখানি তার রুব্রিক গুলোকে ঠিক করে নিয়ে যদি মেন্টাল এবং ফিজিক্যাল কনস্টিটিউশনাল উপরে মেডিসিন দিই, তাহলে কিন্তু আমাদের সাফল্যটা বেশি আসবে। এই দৃঢ়তার সাথে আমি বলতে পারি যে আপনারা এই লোকাল সিমটমগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করে গিয়ে আপনাদের উচিত সেই মেডিসিনের জায়গাটাকে পৌঁছানো যেটা কনস্টিটিউশনাল। অথবা আরেকটা জিনিস ভাবতে হবে যে আজ পর্যন্ত রুগী ভয়ানক কোন রোগে ভুগেছে, সেটা যদি তার অবস্ট্যাকল হয়, সেইটাকে যতক্ষণ না রিকভার করছেন বা ফ্যামিলি হিস্ট্রি থেকে তুলে নিয়ে এসে যখন মায়োজেমেটিক মেডিসিন না দিচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনার একটা রুগীকে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবেন এ দাবি কিন্তু করা যায় না। তাহলে ইউরিনারি ট্র্যাক্টের সময় আর একটা কথা বলবো কি, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার কথা রুগীকে বলা হয়, এবং সেটাতে রুগী বেশ কিছু সাহারা পায়, সুরাহা পায়, এবং আমি মনে করি এই সকল ক্ষেত্রে জলটা বেশি খাওয়া উচিত। যদি না, যদি নাকি, যদি না অন্য কোনো কারণে তার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গিয়ে থাকে, বা কারণ দেখুন
কিডনি ওরিয়েন্টেড ডিজিজ যাতে তাদেরও তো এটা তো হতে পারে। আর একদম সাধারণ মানুষ প্রথম দিনই তো আপনাকে ইউটিআই নিয়ে আপনার কাছে আসতে পারে। তাহলে যেখানে জল লিমিটেড খাওয়া দরকার সেইটুকু জায়গা ছাড়া প্রত্যেকে কিন্তু অন্তত আমাদের এই নাতিশীতোষ্ণ যে আমরা এখানে যে বসবাস করি সেখানে একটু বেশি পরিমাণে জল খাওয়ার কিন্তু অ্যাডভাইস করা উচিত। 2 নম্বর যদি যাই, 2 নম্বর পয়েন্টটা যদি যাই সেটা হচ্ছে কিডনি স্টোন। কেইউবির মধ্যেই পড়ছে, ইউরোলজির মধ্যেই পড়ছে। সেই জায়গায় কিডনি স্টোনের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম সময় অর্থাৎ ওই কিডনি রিজনে অর্থাৎ 10-12 যে থোরাসিক ভার্টিব্রা আছে পোস্টেরিয়র পার্টে, সেখান থেকে একটা ব্যথা শুরু হয়, রেডিয়েট করে নিচের দিক পর্যন্ত আসে। কখনো সেটা একই জায়গায় থাকে বা হয়তো একটা 380 ডিগ্রি সার্কেল নিয়ে হয়তো রেডিয়েট করে, কখনো কখনো প্রচন্ড পরিমাণে ডাউনওয়ার্ড বা ডিসেন্ডিং নেচারে নামে। সেটা নির্ভর করছে রোগীর পরিস্থিতি কি, অর্থাৎ যদি কোনো প্রকারের স্টোন হয়ে গিয়ে থাকে তার স্টোনের জায়গাটা কোনখানটা, এবং সেটা যদি মুভেবল অর্থাৎ একটা জায়গা থেকে যদি আংশিকভাবে কোনো কারণে কি সরে গিয়ে থাকে, তাহলে তার চরিত্রের উপর নির্ভর করে কিন্তু এই ধরনের রেডিয়েটিং পেইনটা কিন্তু আমরা লক্ষ্য করি। আমাদের যেটা এখন খুব সুবিধে হয়েছে সেটা হচ্ছে কি, রুগীরা যখন আসছে আমাদের কাছে আমরা নির্বিবাদে তার সমস্ত ধরনের প্যাথোলজিক্যাল রেডিওলজিক্যাল সিমটমস রিপোর্টগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যখন আমরা পাস করেছিলাম বা ডাক্তারি পড়তাম তখন এই ডায়াগনোসিসটা দেখে না কিরকম যেন ভয় পেতাম, বাবা দুই একটা লোকে কথা বললো রোগটা কি হয়ে গেল জেনে গেল। আমি খুব চিন্তায় থাকতাম যে 3-4টে করে কথা বলবে আর আমাকে রোগ খুঁজে বের করে ফেলতে হবে, একজনের সাথে একজনের মিলবে না তবু বলতে হবে। তখন কিন্তু এলোপ্যাথির ছত্রছায়া আমরা বড় হচ্ছি। পরে পরে যখন জানতে পারলাম, ডিডি গুলো শিখলাম অর্থাৎ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যখন বুঝতে শিখলাম কোন অর্গানের কোন রোগের ক্ষেত্রে কি কি ধরনের লক্ষণ হয়, কোন লক্ষণকে আমরা প্রাধান্য দিলে কোন রোগের কথা ভাববো, কোনটাকে সমর্থন করলে কোন রোগের কথা ভাববো না, তখন একটা যেন প্রহেলিকায় ছিলাম। কিন্তু আজকে যখন এই ধরনের এতখানি কি বলবো এমআরআই, সিটি স্ক্যান, সোনোগ্রাফি থেকে শুরু করে আরো যে কত কিছু রিপোর্ট পাচ্ছি, যেহেতু কলকাতার মতো একটা জায়গায় প্র্যাকটিস করি, রিপোর্ট আমি অনেকদিন আগে বলেছিলাম রিপোর্ট দেখতে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? যে এত মানুষ, এত বিজ্ঞান কোথায় এগিয়ে গিয়ে কত কিছু ভাবছে, আমি যদি তার সামিল হতে পারতাম। আর বাবা সেই আমি তো দেবো আমার মতো করে ওষুধ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের জানাটাকে যদি আমার জানা বলে মনে করি বা তাদের জানাটাতে যদি আমি অংশীদার হই, তাহলে ক্ষতিটা কি? ওই যে প্রথমে আজকে যেটা বললাম যে মডার্ন মেডিসিনের চিন্তা ভাবনার সাথে হ্যানিম্যানিয়া প্যারাকে কোনদিন ঢোকাতে যাবে না, আমি কোনোদিন ঢোকাইনি। জেনেছি তাদের জন্য, ওষুধ দিয়েছি আমার জন্য, একদম পরিষ্কার কথা। তো এরকম জায়গাতে যখন কিডনি স্টোনের একটা প্রাধান্য দেখা দেয় তখন কিন্তু রুগী আমাকে কিন্তু ডায়াগনোসিস করতে হচ্ছে না, একদম রুগী একদম মেজারমেন্ট করে কোন জায়গা তার সাইজ কি কত মিলিমিটার, হ্যাঁ, এবং কি অবস্থায় আছে না আছে সমস্ত রিপোর্ট করে আমার কাছে এসে পৌঁছলো। ডান দিক বাঁ দিক কখনো উভয় দিকের সাইজ সবকিছু হলো। আমাদের কাজ কি থাকে এখানে? এই জায়গাটাতে এতক্ষণ আমি যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে বেশ বারবার বিভিন্ন অ্যাকিউট মেডিসিনের নিয়েও চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু যখনই কোনো প্রকার এই কিডনি স্টোনের রুগী আমি পাবো, স্টোন এবং সিস্ট দুটো কিন্তু আলাদা জিনিস, তার যেরকম হাইড্রোনেফ্রোসিসের একটা ব্যাপার আছে, ওদের প্যাথোলজিটাকে বুঝবো। কিন্তু এইরকম জায়গা আমি করি কি, যে সরাসরি মেডিসিনে না গিয়ে তার আগে কনস্টিটিউশনটা কি এবং সেই কনস্টিটিউশনাল মেডিসিনটা দেবার জন্য আমি কিন্তু লাফিয়ে উঠি। কারণ আমি খুব ভালো করে জানি এটা একদিনে কমিয়ে ফেলার রোগ নয়, আর একদিনে কোনো মিরাকেল রুগীকে আমাকে দেখাতে হবে না, যেটা কিনা ওই ইউটিআই আমাকে দেখাতে হয় 24 ঘন্টার মধ্যে তার জ্বালা যন্ত্রণা কমাতে না পারলে সে অন্য কারো কাছে চলে যাবে। সে চলে যাবার ভয় নয়, রুগীটাকে ভালো রাখার তাগিদায় কিন্তু আমাকে তখন প্যালিয়েশন, সাপ্রেশন আমি বলবো না, প্যালিয়েশনের কথা ভাবি। কিন্তু যখন কিডনি সংক্রান্ত অন্যান্য কোনো প্রকার সমস্যা নিয়ে রুগীটা আমার কাছে আসছে, তখন আমার প্রথম টার্গেট থাকে ফ্যামিলিতে আর কারো এই ধরনের অসুখ আছে কিনা, তুমি কি কি রোগে আজ পর্যন্ত ভুগেছো, তারপরে চলে আসি তোমার কনস্টিটিউশনটা কি। কনস্টিটিউশন মানে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল মেকআপ অফ দ্য পেশেন্ট, অর্থাৎ তার চেহারা কিরকম, তার সাথে সেই পেশেন্টটার ভালো লাগা মন্দ লাগা, তার চরিত্র স্বভাব, তার কথা বলার ধরন, তার ধৃষ্টতা, তার কি বলবো হার্ডিডনেস, তার ডিপ্রেশন, সবকিছু নিয়ে কিন্তু তার
সে কনস্টিটিউশন, একবার যদি একটা পেশেন্টের ওই কনস্টিটিউশনাল মেডিসিন আপনি নির্বাচন করে ফেলতে পারেন বা জেনে যেতে পারেন, আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার সাফল্যের জায়গাটা কিন্তু খুব স্মুথলি অনেক দূর পর্যন্ত কিন্তু আপনাকে নিয়ে চলে যেতে পারবে। হ্যাঁ, তার জন্য কিন্তু আপনাকে দীর্ঘদিনের অধ্যাবসায় দরকার, দীর্ঘদিনের চেতনা দরকার, এবং একটা মেডিসিন একটা বডিতে কতদিন পর্যন্ত কাজ করতে পারে বিশেষ করে ওই রোগটার ক্ষেত্রে। তাহলে দেখুন, একটা ওষুধ একটা শরীরে কতদিন কাজ করতে পারে ওই রোগটার ক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে জানা উচিত। তার সাথে সাথে জানা উচিত যে মেডিসিনটা আপনি নির্বাচন করেছেন সেটা সোর্স করতে, অর্থাৎ ডক্ট্রিন অফ সিগনেচার আপনাকে জানতে হবে, কোথা থেকে এসেছে জানতে হবে। তবে কিন্তু না আপনি রিপিটেশন অফ ডোজটা সম্বন্ধে একটু ওয়াকিবহাল হবেন। সালফার যতটা ফ্রিকোয়েন্ট দেবেন নিশ্চয়ই মেডোরিনাম সেভাবে দেবেন না, মেডোরিনামটা যতটা দেবেন নিশ্চয়ই লাইকো ততটা ফ্রিকোয়েন্সিতে যাবেন না, বা ক্যান্থারিসের মতো মেডিসিনকে আপনি দিনে 2 বা 3 বার করে দিতে পারেন, কিন্তু নিশ্চয়ই আপনি টিউবারকুলিনাম বা অন্য ওষুধকে অত ফ্রিকোয়েন্টলি ইউজ করবেন না। তাহলে দেখা যাচ্ছে কোথায় পেশেন্ট তার নির্বাচিত ওষুধ সেটা কোথা থেকে তৈরি হয়েছে এবং আমি কোন ক্ষেত্রে ব্যবহার করছি, এই জায়গাটা যতক্ষণ না আপনার কাছে সুস্পষ্ট একটা জায়গা পৌঁছবে আপনি কিন্তু ততক্ষণ পর্যন্ত একটা জায়গা সাফল্য পাবেন না, রোগের নাম যাই হোক, রুগী আপনার যাই হোক। কিডনি স্টোনের ক্ষেত্রেও তার কিছু ব্লাড টেস্ট তার সাথে আরইএম এর খুব দরকার আছে। কারণ কি ধরনের অক্সালেট গুলো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ স্টোনটা দেখবেন আজকাল ইউএসজি করলে স্টোনের নেচারটা বলে দেয়। তার সাথে আমরা যদি ওই প্যাথোলজির জায়গাটার সাথে আমরা যদি ইউরিনের কালচার সেন্সিটিভিটি এবং তার সাথে যদি আরইএম এ করে নিতে পারি, তাহলে কিন্তু ওই নেচারটা কি তার সাথে খুব যদি খেয়াল করেন ওখান থেকে কিন্তু আপনি বিচার করতে পারবেন কোনটা বলুন তো, ওই পেশেন্টের কনস্টিটিউশনের জায়গাটা, অর্থাৎ সে হাইড্রোজেনোয়েড, নাইট্রোজেনেট কি কার্বন নাইট্রোজেনেট কনস্টিটিউশন কি বিলিয়াস, এইখান থেকে এই জায়গাটা যদি বের করে নিয়ে আসতে পারেন দেখবেন ওষুধ নির্বাচনটা আর একটুখানি আপনি কাছে গিয়ে পৌঁছে যাবেন। কারণ ওই ইউরিনের ইউরিনের যে কম্পোজিশন গুলোর তারই মধ্যে কিন্তু থেকে যাচ্ছে যে ধরনের স্টোন হয়েছে সেইটার কিছুটা কম্পোনেন্ট যেটা নাকি পেচ্ছাপের সাথে বেরিয়ে আসছে। এইটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আপনার ওই রেডিওলজিক্যাল টেস্ট অ্যাজ ওয়েল এজ তার সাথে আপনার এই প্যাথোলজি যে মানে ইউরিনের কি ধরনের কম্পোনেন্ট এসে আসছে। তখন দেখবেন আমাদের বড়ি থেকে শুরু করে অন্যান্য অনেক মেডিসিন কেন্টেও আছে, সেটা হচ্ছে তার কনস্টিটিউশনাল কতগুলো জায়গা, সেই জায়গাটাকে আমরা যদি বুঝতে পারি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের মেডিসিন নির্বাচনটা আমার মনে হয় আরো অনেকখানি জায়গায় কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। এবার দেখা যাচ্ছে কি যে কিডনি স্টোনের কথা বলতে গেলে যেরকম বললাম, যদি খুব রাউন্ড স্মুথ হয় আপনি এবং সেটা যদি ইউরেথ্রা দিয়ে এবং ইউরেটার দিয়ে বেরিয়ে আসার মতো জায়গায় থাকে তাহলে আপনি বলুন যে আপনি চেষ্টা করুন, আপনি কিন্তু পারবেন। কিন্তু যদি দেখা যায় যে তার চেয়ে বড় হচ্ছে, আমার মনে হয় সেরকম জায়গায় কোনো প্রকার রিস্ক নেওয়াটা উচিত নয়, কারণ সেটা কিন্তু এক্সপালশন হবার কিন্তু সম্ভাবনা বিন্দুমাত্র নেই। তবে ক্ষেত্র বিশেষে সেটা যদি, যেটা আমরা এলোপ্যাথিতে যেটা সাউন্ড থেরাপি করে ভাইব্রেশন করে যেটা ভেঙে দিতে পারে, আমাদের মেডিসিন হয়তো পারে হয়তো পারে না, কিন্তু সেই ধৃষ্টতা দেখে আমার লাভ কি যে বের করে দেওয়ার মতো এমন একটা মেডিসিন দিলাম সে সেখান থেকে ক্ষইতে শুরু করলো, নামতে শুরু করলো, তারপর একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে গেল, তারপর সেই সার্জারির কাছে গেল, অথচ আমাদের হোমিওপ্যাথির বদনাম হয়, এটা তো হওয়া উচিত নয়। তবে এই জায়গাটাতে আরেকটা হয়, সেটা যদি রাফ হয়, আমি এর মধ্যে আমার ঠিক টার্মটা মনে পড়ছে না, ওই ক্রিস্টাল নয় ক্যালসিয়ামের মধ্যে একটা ফসফেট একটা কিছু একটা ব্যাপার আছে, আমার ঠিক মনে পড়ছে না এর মধ্যে। সেরকম জায়গায় যদি আপনি কোনো কারণে একটু হাই ডাইলিউশন মেডিসিন দিয়ে দেন, সেটা যদি ওখান থেকে মুভমেন্ট করতে শুরু হয় তাহলে কিন্তু ইউরেথ্রা কিন্তু চিড়ে যেতে পারে, কেটে যেতে পারে, সেখান থেকে কিন্তু প্রফিউজ ব্লিডিং হবার দরকার সম্ভাবনা একটা থেকে যায়। অতএব আমরা হোমিওপ্যাথ হয়ে যাতে কখনো এই ধরনের বোকামিটা না করি সেই জিনিসটা কিন্তু আমাদের একটু আধটু চিন্তা ভাবনা করতে হবে। আর কিডনি স্টোনের এই একই কথা, জল খাবার কথা আমরা বেশি করে বলবো, উপবাসের কথার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না, বা আমি আজ পর্যন্ত কোনো পাইনি। কিন্তু ফুড হ্যাবিটের সাথে বিশেষ করে ক্যালসিয়াম রিলেটেড
যে সকল খাবারগুলো সেগুলোকে কিন্তু কম খাবার কথা কিন্তু বলা হয়ে থাকে বা আমরা বলে থাকি। আর কি আছে, সেভাবে কোনো কিছু নয়। যদি সেটা সার্জিক্যাল হয় আমি অতি অবশ্যই সার্জারির শরণাপন্ন হতে বলবো। অনেক সময় এটা কোনো মজার ব্যাপার হয় যে হয়তো ডেট পাচ্ছে না, রুগীর হয়তো আর্থিক অবস্থা সেরকম নয়, হয়তো 3 মাস পরে একটা হসপিটালে ডেট পাচ্ছে, আমি তখন তাদেরকে বলি ঠিক আছে 3 মাস পরে আপনি এগোন একটু একটু করে, ততদিন পর্যন্ত আমি একটা ওষুধ দিয়ে রাখছি, খেয়ে দেখুন। যদি একবার তো ইউএসজি করতেই হবে, যদি আপনার ইমপ্রুভমেন্ট থাকে আপনি আমার চিকিৎসা থাকবেন, যদি বাড়াবাড়ি হয়ে গিয়ে থাকে আপনাকে তো অপারেশন করাতেই হচ্ছে। রুগীকে বোঝানো হয়, কাউন্সেলিং করা হয়, আমি করি যদি সুযোগ পাই। এরকম অনেক সময় দেখা হয় যে যে পরবর্তী ক্ষেত্রে তার কিন্তু আর সেই ভয়ানক জায়গাটা নেই, বা তার ব্যথাটা অন্তত কমে গেছে, বা সে কমেনি যেহেতু মানে কি সাইজটা কমেনি, কিন্তু যেহেতু সে রিলিফ পেয়েছে, ভালো থাকছে, তখন কিন্তু সে আরো কিছুটা দিন আমার কাছে থাকার মতো একটা কি বলবো একটা সুযোগ নিতে চায়, বা ঠিক ভাষাটা আসছে না, সে হোমিওপ্যাথির উপর আর কিছুটা নির্ভর করতে চায়। তাহলে সেটা কিন্তু কম কথা নয়। আরেকটা জিনিস ভাবতে হবে, পেশেন্টের বয়সটা কত। আজকে যদি আজকালকার 60 বছরটা কোনো বয়সই নয়। যদি 70-75 হয়, যেখানে লাইফ যাচ্ছে, বা অন্যান্য তার কোনো সুগার বা হাই প্রেশার বা অন্যান্য কোনো ঝামেলার জন্য সে তো অপারেশন করাতে পারছে না, বা তারাও করতে পারছে না, সেরকম জায়গা কিন্তু আমরা আমাদের এই হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে কিন্তু সেই জায়গাটাকে একটা ভালো জায়গায় রাখতে পারি, অথবা একটা সাফল্যের জায়গায় দেখাতে পারি। তো ইন্ডিয়ান টাইমে 40 হয়ে গেছে, সেই জন্য আজকে আমি এবার থামবো, কারণ স্যারেরা অনেক কিছু বলবেন। তবে এর পরবর্তী ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ব্লাডারের যদি কোনো প্রকার কন্ট্রোলের ব্যাপার থাকে সেটা আমি কথা বলবো। আমি প্রোস্টেটের কথা বলবো, প্রোস্টেট প্রবলেম বিনাইন হবে বা হাইপারপ্লেসিয়া হবে, বা ইরেকটাইল কতগুলো ডিসফাংশন হয় যেটা শুধু মেলদের ক্ষেত্রেই হয়, মেল ইনফার্টিলিটির একটা ব্যাপার থেকে গেছে, ব্লাডারের ক্যান্সার, প্রোস্টেটের ক্যান্সার, ম্যালিগন্যান্ট বা বিনাইন, বা তার সাথে হেমাচুরিয়া, রিটেনশন অফ ইউরিন, বা ইউরেথ্রাল স্ট্রিকচার, বা পরবর্তী ক্ষেত্রে প্যারালাইসিস অফ দ্য ব্লাডার। এরকম প্রচুর রোগ কিন্তু আমরা এই ইউরোলজির আন্ডারে পাই। তো আজকে মাত্র দুটো বললাম, সেটা হচ্ছে ইউটিআই এবং কিডনি স্টোন। পরবর্তী ক্ষেত্রে আগামী শনিবার যদি সাগর স্যার অ্যালাউ করেন, আমাকে যদি আবার ক্লাস দেন, হ্যাঁ উনি বলেছেন বলি আজকে আসা, সেটাই বলছি না, যদি টাইমটাকে মেলাতে পারি তাহলে পরবর্তী দিনে পরবর্তী যে সকল ওষুধ কথা বললাম, অর্থাৎ প্রোস্টেটের ব্যাপার, ব্লাডারের ব্যাপার, ইরেকটাইল ডিসফাংশন, মেল ইনফার্টিলিটি, হ্যাঁ ব্লাডারের ক্যান্সার, প্রোস্টেটের ক্যান্সার, হেমাচুরিয়া, রিটেনশন অফ ইউরিন, ইউরেথ্রাল স্ট্রিকচার এবং প্যারালাইসিস অফ দ্য ব্লাডার, পরপর 4-5টাতে আশা করি উতরে যেতে পারবো। এইটুকু বলে স্যারেরা যারা আছেন তাদেরকে সম্মান জানিয়ে আজকের বক্তব্যটা শেষ করলাম। এবার আপনারা সংযোজন করুন, প্রশ্ন খুব একটা করবেন না, সংযোজন করুন, আপনারা ভাবুন, প্রত্যেকটা উত্তর কিন্তু এই হোমিওপ্যাথির মধ্যে আছে। ওই একটা কথা আরেকবার খেয়াল রাখবেন, মডার্ন মেডিসিনের চিন্তা ভাবনার সাথে হোমিওপ্যাথিকে এক পেরাতে রাখবেন না প্লিজ, তাহলে কিন্তু আটকে যাবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে একটা সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। আমরা এরপর দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত আছেন, তার মধ্যে আমি প্রথমে ডেকে নিচ্ছি আমাদের মাঝে এস এম জাহাঙ্গীর স্যার। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, আপনি যদি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে, যদি কিছু অ্যাড করতে হয় করুন স্যার। সম্ভবত স্যার মনে হয় লিড নিয়েছেন। আচ্ছা, ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে আমি ডেকে নিচ্ছি, স্যার যদি কিছু বলেন। আমি একটু পরে বলবো। আচ্ছা স্যার। হ্যাঁ, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন, স্যারকে আমি ডেকে নিচ্ছি। স্যার আজকে যদি কিছু বলেন স্যার। আমি শেষের দিকে স্যারের কথা একটু শুনতে পারলাম, প্রথম দিকটা ছিলেন কটা থেকে শুরু হয়েছে বুঝতে পারিনি আমি। যাই হোক, স্যার যেটা বলেছেন একটা এমার্জেন্সি বিষয়টা আমাদের সবসময়তে কনসিডার করতে হবে, আর অবশ্যই ট্রিটমেন্ট আমাদের
যদি স্কোপ থাকে তখন আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট তো অবশ্যই করবো, স্যার তো সে সবই বলেছেন। কিন্তু এইসব জায়গায় বিশেষ করে কিডনি স্টোন বা ইউটিআই এই যেগুলো হয়, একটা এমার্জেন্সি কখনো কখনো সিচুয়েশন ফেস করতে হয় আমাদের, সেই তখন আমাদের এমার্জেন্সির বিষয়টা মাথায় রেখে চিকিৎসা করতে হবে। পরবর্তীকালে হয়তো কনস্টিটিউশনাল সেই জায়গাটা আমাদের আসতে পারে, এইটুকুই। স্যার সবই বলেছেন, নতুন করে আর কিছু বলছে না। স্যারকে অনেক ধন্যবাদ। এটুকু বলে রাখলাম এখনকার মতো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আচ্ছা, অমরনাথ চক্রবর্তী স্যার, আপনি যদি কিছু বলেন এখন। আচ্ছা, আমাদের মাঝে আহ, স্বপন বুড়ে স্যার আছেন? স্বপন হ্যাঁ বুড়ে স্যার স্যারকে আছেন। কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, স্বপন ঘুরে স্যার, আমি লক্ষ্য করেছিলাম না স্যার। স্বপন ঘুরে স্যার যদি কিছু বলেন। স্যার মিউট হয়ে আছেন। স্বপন ঘুরে স্যার, আপনি যদি আজকে আলোচনার বিষয়ে কিছু বলেন স্যার। আহ, স্বপন ঘুরে স্যারের রেসপন্স পাওয়া যাচ্ছে। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছেন, ডক্টর মিঠুন টিকাদার, আপনি আপনি বলুন। জি, ধন্যবাদ স্যার আপনাকে। গ্রুপের উপস্থিত সকল স্যার এবং ম্যামগণ, আপনাদের সকলের প্রতি আদাব এবং নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার নীলকমল স্যার যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করলেন, স্যারের কাছে অনুরোধ রাখবো যে পরবর্তীতে যে বিষয়গুলো স্যার শেষের দিকে আলোকপাত করলেন, এই বিষয়গুলো অবশ্যই স্যার আমাদের মাঝে আলোচনা করবেন। যদিও আমাদের স্যার আজকে বলেছেন প্রশ্ন করতে নিষেধ করতে, তবুও আমি একটি মেসেজ করেছিলাম, জানি না স্যার দেখেছেন কিনা। তারপরে আমি মুখে একটু বলে নিতে চাই যে স্যার, আমি মূলত আপনি আমার জানা মতে যে খুব রেয়ার কিছু মেডিসিন নোসোড এবং সার্কোডের ব্যবহার আপনি করে থাকেন। তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে ইন্টারকক্কিনাম, ব্যাসিলাস কোলাই, স্ট্রেপ্টোকক্কিনাম, এই ধরনের কিছু মেডিসিন এই জায়গাটাতে আপনার ব্যবহারের ছোট্ট অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনার মেসেজটা আমি দেখলাম, খুব ভালো লেগেছে। এগুলো যে দেয়া হয় না তা নয়। আমি তো বললাম যে প্রথম অবস্থায় একটা উপকার পেতে বা যখন প্যাথোলজির উপর অনেকটা নির্ভর করছি, করা উচিত কিনা আমি জানি না। কিন্তু যেহেতু প্রচন্ড পরিমাণে আগ্রহ থেকে যায় যে এত স্টলওয়ার্ডরা বড় বড় জায়গায় বার্নেটের মতো চিকিৎসক যেখানে ইউজ করছেন, তো আমাদের দু একটা ইউজ করে দেখতে আপত্তি কোথায়? সেখানে বলতে পারি যে সলিডাগো আছে বা বি কলাই, ই কলাই, এই সকল মেডিসিনগুলো কিন্তু স্ট্রেপ্টোকক্সিন, স্টেফাইলোকক্সিন এর ওষুধগুলো কিন্তু ওই সিএস এর উপরে, অর্থাৎ কালচার সেন্সিটিভিটি টেস্ট পাওয়ার পর যদি আমি পেয়ে থাকি, তার এগেনস্টে কিন্তু আমি ইউজ করি। আমি এইটুকুনি বললাম। আপনার যদি সেটা সমর্থনযোগ্য বলে মনে হয় আপনি করতে পারেন, যদি মনে না হয় আপনি করবেন না, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে এক কথা বলবো, কনস্টিটিউশনাল মেডিসিন এবং পলিক টেস্ট মেডিসিনের উপরেই নির্ভর করাটা আমাদের সব থেকে বেশি বাঞ্ছনীয়। নমস্কার। ধন্যবাদ স্যারকে। আশা করছি স্যার স্যারের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার আমি আচ্ছা, বলতে পারবো। হ্যাঁ স্যার, স্যার আপনি বলুন। ব্যাপারটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা, এটা কিন্তু প্রথম জীবনে আমি যখন চিকিৎসা যখন শুরু করি, ফেলিওর প্রচুর ছিল, বুঝতে পারতাম না।
কিভাবে কারণ পেশেন্ট তো ওই জ্বালা বা এইগুলো নিয়ে বেশি বিরক্ত করে পেশেন্টরা, এবং এটা মেয়েদের ক্ষেত্রে এটা কমন। মেয়েদের ক্ষেত্রে ইউপিআইটা কমন এই কারণে, ব্যাপার হচ্ছে যে ওই এটা তো ইকোলাই থেকে এখানে ওখানে ঢুকে এরকম ঘটনাটা ঘটে। ছেলেদের ক্ষেত্রে ওটা হয় না, কারণ ইউরেথ্রাটা খুব কাছে থাকে। এটা হচ্ছে পায়খানা করতে গিয়ে এই যে হাইজিনের কথাটা যেটা বলে, এই হাইজিনের জায়গাটা আমি মহিলা হলে পরে আমি তার ওই জল খরচের ব্যাপারটা কিভাবে করে আমি জানতে চাই, জেনে সেটাকে আমি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো না করলে হবে না। তারপর একটা হচ্ছে পুকুরে চান করতে আমি বারণ করি, মানে গ্রামের দিকে হলে পুকুরে চান করতে বারণ করি। ইনফেকশন একটা ব্যাপারে, সোর্স অফ ইনফেকশন থাকলে খুব মুশকিল ব্যাপার। একটা জিনিস মনে রাখতে হবে, জ্বরের যে ব্যাপারটা যেটা মোর দি পেন মোর দি চিল এরকম পাওয়া যায়, কিন্তু ইউটিআইয়ের ক্ষেত্রে পাওয়া যায়, যদিও এটা কিন্তু পালসেটের একটা খুব ভালো সিমটম, বাট ইট ইজ কমন সিমটম ইউটিআইয়ের ক্ষেত্রে। ফলে এইগুলো আমাদের সতর্ক হতে হবে যে কোন ক্ষেত্রে কমন সিমটম, কোন ক্ষেত্রে আনকমন সিমটম, এবং পেশেন্টের চাহিদাটা কি। পেশেন্টের আমি অ্যাকুট কন্ডিশনে আমরা প্রথম দিকে অ্যাকুট কন্ডিশনে যেগুলো করতে পারতাম, অ্যাকুট দিতাম, পরবর্তী ক্রনিক, এরকম একটা আমাদের ভাগাভাগি ছিল। কিন্তু কেন্টের শিক্ষা বা আরো কিছু টিচারদের শিক্ষা পাওয়ার পর আমরা কি পেলাম, যে ক্রনিক মেডিসিন যেগুলো আছে, ডিপ অ্যাক্টিভ মেডিসিন, এইগুলো যদি আমরা দিতে পারি এগুলোকে দ্রুত অ্যাকশন নেবে। যেমন ধরুন আমরা জ্বরের ক্ষেত্রে আমাদের রাস্টাক্স, বায়োনিয়া, পালসেটিল এইসব নিয়েই তো আমরা সব করেছি। কিন্তু এখন তো আমরা জ্বরের ক্ষেত্রে আমরা ধরুন থুজা থেকে ধরে, বেরিনাম থেকে ধরে, কার্সিনোসিন থেকে ধরে, লাইকোপোডিয়াম থেকে ধরে, এরকম বড় বড় মেডিসিনও তো আমরা মেরে দিচ্ছি। আর এইটা পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখানে দ্রুত কাজ হবে। বর্তমান এত বেশি কমপ্লিকেটেড, যুগটা এত কমপ্লিকেটেড, আপনি ভাববেন না যে একটা সিলেকশন করে আপনি রক্ষে পেয়ে গেলেন, পেশেন্ট একদম দৌড়বে। মানে এত কমপ্লিকেশন এখন হয়ে গেছে, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক্স খেয়ে আসছে। এই পেশেন্টগুলোকে ট্যাকেল করা খুব মুশকিল, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার যে এখনকার পেশেন্টের কিন্তু এই সোশ্যাল রিলেশনটা যেটা, সেটা বিশেষ করে খাদ্যের বিষয়ে এখনকার লোক মোস্ট হাইজেনিক, একদম ইল হাইজেনিক। এরা যেভাবে বাইরে খাওয়া দাওয়া করে, যে ধরনের ফুড হ্যাবিট এদের আছে, এগুলো সবই গন্ডগোল। মানে এগুলোকে সংশোধন করা খুব কঠিন, আমরা সারিয়ে দেবো বললে তো হবে না। এটা একটা গেল। এবং ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, এখানে সাইকোটিক ফিনোমেনাটা অনেক বেশি থাকে, কিন্তু তার মানে এই নয় যে আমি চোখ বুঝে আমি অ্যান্টিসাইকোটিক দেবো। এটা গেল। তৃতীয় নম্বর হচ্ছে যে স্টোনের ক্ষেত্রে কিন্তু আরেকটা ফ্যাক্টর আছে, যে জায়গাটা আমরা মিস করি অনেক সময়, সেটা হচ্ছে যে স্টোনগুলো কিন্তু ডিজলভ হয়, সব স্টোন বেরিয়ে আসে না। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, ইউরেথ্রাটা খুব ছোট, তো বিশেষ করে ইউরেথ্রা যেখানটা ওই ব্লাডারের সঙ্গে যুক্ত হচ্ছে, ওই জায়গাটা যেটা ওটা খুব ডেঞ্জার জোন। এইগুলো ভয়গুলো থাকে, যে কপালগুলো আমার আজ পর্যন্ত এখনো হয় নাই, মনে হয় বেঁচেই গেছি আমি। কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু পেশেন্টের এরকম বেরিয়ে আসে, স্টোন বেরিয়ে আসে, কারো বেরোয় না, অথচ অ্যাবজর্ব হয়ে যায়, এরকম ঘটনাও প্রচুর আছে। তার ফলে ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা খুব জরুরি, এবং সিলেকশন অফ মেডিসিন এবং রিপিটেশন, এইগুলো খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার সঙ্গে ব্যাপার হচ্ছে নেচার অফ দ্য স্টোনের সঙ্গে তার ফুড হ্যাবিটের আপনাকে করতে হবে, তো সেইভাবে কোন ফুড খাবে কি না খাবে, এইগুলো একটু আমাদের দেখতে হবে। এগুলো দেখে শুনে তবে চিকিৎসা করতে হবে। এবং আমি বলবো, একটা কথাই বলবো, টোটাল কেস রেকর্ডিং করুন। টোটাল কেস রেকর্ডিং করার পর তারপরে ভাবুন আমি কনস্টিটিউশন দেবে না অ্যাকুট কন্ডিশন দেবে। কোনোটাই আমাদের ব্রাত্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যথাযথ, চোখ বুঝে আমরা অ্যাকুটও দেবো না, আবার চোখ বুঝে সব ক্ষেত্রে ক্রনিক মেডিসিনও দেবো না। যদিও কেন বলেছেন অ্যাকুট ক্ষেত্রে ক্রনিক মেডিসিন দিতে পারলে খুবই ভালো, সেটা ন্যাট্রাইমুরে দেখবেন, উনি খুব পরিষ্কারভাবে এগুলো বলেছেন, এবং তার সেকেন্ড প্রেসক্রিপশনও তিনি এই কথা বলেছেন বলে এগুলো তাদের তো অবজারভেশন, এটা তাদের পরামর্শ। কিন্তু আমি যে পেশেন্টটা দেখছি, সেই পেশেন্টটা কেন্টের অবজারভেশনের সঙ্গে আমার মিলতেও পারে, নাও মিলতে পারে। কারণ আমি যেটা দেখছি সেটা তো আমি জাজমেন্ট করে আমি সেখানে বুঝবো যে কি করা উচিত আমার। তো যাই হোক, কাজটা খুব কঠিন, এবং বর্তমান যুগে এগুলো পাবেন। এবং একটা ব্যাপার হচ্ছে কি,
শুধু এইটুকু না, আমি এরকম পেশেন্টও পেয়েছি ক্যালসিয়াম ট্যাবলেট তাদের খাওয়ানো হয়েছে, তার ইয়ে হয়েছিল, মন ওই ভেঙে মানে হাড় ভেঙে গেছিল, হ্যাঁ, তারপরে তাকে ওই এবং এইটা তারপরে তার রেকর্ড করতে গিয়ে দেখছি তারপরে তার কিন্তু স্টোনটা হয়েছে। এরকম ঘটনা কিন্তু আমি কয়েকটা পেয়েছি। ফলে ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র ফুড হ্যাবিটের ব্যাপার নয়, এইরকম সাইড এফেক্টের ব্যাপারও আছে। ফলে আমাদের টোটালটা ভেবে কাজ করতে হবে এবং আমাদের এই ফেনোমেনাটা আমাকে জানতে হবে। একটা কথা মনে রাখবেন যে প্র্যাকটিস অফ মেডিসিনে যে সিম্পটম গুলো আছে বা ইয়ে আছে সেগুলো সব ছুঁড়ে ফেলে দেবো, এটা কোনো উপায় নেই। সমস্যাটা কোথায়? যে সেই সিম্পটম গুলো যেগুলো তারা তো ডাক্তাররা পেয়েছেন বলে তারা লিখেছেন। তাহলে হোমিওপ্যাথির সঙ্গে পার্থক্যটা কোথায়? কারণ ওই সিম্পটম গুলো কিন্তু ড্রাগ প্রুভিং করে আসেনি। আমাদের সিম্পটম যেটা ড্রাগ প্রুভিং করে এসছে। এই দুটোর মধ্যে কিন্তু আমাদের বুঝে নিতে হবে কি করা উচিত এবং সেটা আমাদের স্যার ভালোভাবেই বলেছেন যে দুটোর মধ্যে মিশিয়ে ফেলবেন না। এটা জানা দরকার আছে এবং প্রগনোসিসের যে ব্যাপারগুলো আছে, প্রগনোসিস সবসময় যে প্যাথোলজির উপর নির্ভর করে তা নয়। হোমিওপ্যাথি গিয়ে থেকেও প্রগনোসিস বোঝা যায়। তো ফলে আমাদের একটা রোগীকে পুরো স্টাডি করে তার কি করা উচিত, তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করা দরকার। যে কোনো জটিল রোগের ক্ষেত্রে লাইফস্টাইলটাকে যদি আপনি চেঞ্জ না করতে পারেন, আপনি আল্টিমেটলি ফেলিওর হবেন। যত বড়ই আপনি প্রেসক্রাইবার হন না কেন, আপনি ফেলিওর হবেন। এইটুকু বলেই শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আজকের আলোচনার উপর যদি কারো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ, একজন আনমিউট হয়েছেন। আপনার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আলোচনা এখানে শেষ করব স্যারের অনুমতি নিয়ে। স্যার, ডক্টর নীলকমল বর্মন স্যার। আচ্ছা, স্যার মনে হয় লিভ নিয়েছেন।